হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশনের সেকেন্ড পার্ট 2 নিয়ে চলে এসেছি। কিন্তু তার পাশাপাশি আমরা আরও একটা পার্ট, ডাউট ক্লিয়ারিং সেশন, কিছু আমাদের ছাত্রছাত্রীদের একটা প্রশ্ন নিয়ে ডাউট ছিল আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 1986-এর ওপর বেস করে। তো সেটাও এই ক্লাসের সাথে আমরা যুক্ত করেছি। তো চলো আজকে আগে ডাউটটা দেখে নিই, প্লাস তারপরে আমরা মেজারমেন্ট অ্যান্ড ইভালুয়েশনের যে পার্ট 2, কারণ আগের দিন আমরা যে কনসেপ্ট অফ মেজারমেন্ট অ্যান্ড লেভেল অফ মেজারমেন্ট স্কেল বা নমিনাল স্কেল এবং অর্ডিনাল স্কেল এই অবধি আমরা আগের দিন করেছিলাম। আজকে তারপর থেকে ইন্টারভেল স্কেল অ্যান্ড রেশিও স্কেল, তার সাথে সাথে কনসেপ্ট অফ ইভালুয়েশন, তার ক্যারেক্টারিস্টিক্স, তার অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন টেস্ট, মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশন, এই বিষয়গুলো আমরা আজকে শিখব। লেটস বিগিন। চলো আমরা আজকে দেখে নিই। আচ্ছা, যে ডাউটটা সবার জন্য ছিল, বেশ কিছু শিক্ষার্থী তোমরা আমাকে পাঠিয়েছো পার্সোনালি, সেটা হচ্ছে যে রিপোর্ট অফ দ্য কমিটি অন ইমপ্লিমেন্টেশন দ্য ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এই কমিটির চেয়ারম্যান কে? তো এই প্রশ্নটা তোমাদের পেড কোর্সে যে মক টেস্ট ছিল সেই মক টেস্টে দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে অ্যান্সার জনার্দন রেড্ডি নেওয়া হয়েছে। কেন রামমূর্তি কমিটি নেওয়া হয়নি বলে তোমাদের ডাউট ছিল, তো তার পরিপ্রেক্ষিতে এই ডাউট ক্লিয়ারিং কোয়েশ্চেনটা। তো তোমাদেরকে একটা কথা বলবো, যে প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে না, প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও এই ধরনের একটা প্রশ্ন করেছিল, মানে এরকম আন্ডারস্ট্যান্ডিং বেসে যে আমাদের যে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব অফিসিয়ালি কবে সেটাকে সলভ হয়ে যেত। তো অনেকে মেকলেমেনিতে টিক মেরেছিল, তো সেটা লর্ড উইলিয়াম বেন্টিং হতো আর কি। তো এখানেও তাই, যে ভালো করে যদি তুমি একটু রিপোর্টটা পড়ো, যে বলা হয়েছে রিপোর্ট অফ দ্য কমিটি অন ইমপ্লিমেন্টেশন। এই ইমপ্লিমেন্টেশন কথাটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ কি? কারণ আমরা যদি রামমূর্তি কমিটির অফিসিয়াল যে ডকুমেন্টস, আমরা দেখো ডান দিকে একটা, যে রামমূর্তি কমিটির যে অফিসিয়াল গভর্নমেন্ট যে অফিসিয়াল ডকুমেন্ট, সেটার স্ক্রিনশট তোমাদেরকে দিয়েছি, যেটার টাইটেল ছিল টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি, ওকে, এ পার্সপেক্টিভ পেপার অন এডুকেশন। এবং এখানে ছোট করে দেওয়া রয়েছে স্ক্রিনশটের জন্য, দেখো, যে কমিটি ফর রিভিউ অফ ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986, নিউ দিল্লি, সেপ্টেম্বর 1990। অর্থাৎ 1990 সালে, 1986 সালে সে জাতীয় শিক্ষানীতি, সেটাকে রিভিউ করার জন্য কিন্তু রামমূর্তি কমিটির চেয়ারম্যানশিপে কিন্তু এটা হয়েছিল। কিন্তু আমরা যদি অপর দিকে জনার্দন রেড্ডি কমিটি দেখি, এটা জনার্দন রেড্ডি কমিটির অফিসিয়াল যে ডকুমেন্ট, সেটার তোমাদের স্ক্রিনশট আমি তোমাদেরকে শেয়ার করেছি। এবং এই স্ক্রিনশটে যে ইংলিশটা লেখা রয়েছে, তোমরা যদি একটু ভালো করে পড়ো, তো ইংরাজির মানে এটাই দাঁড়াবে যে আমাদের যে জাতীয় শিক্ষানীতি 1986 সালে হয়েছিল, এবং এই নীতির একটি পর্যালোচনার জন্য প্রোগ্রাম অফ অ্যাকশন 1986 সালে ঠিক করা হয়েছিল, যে এর একটা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর মোটামুটি এটাকে পর্যালোচনা করা হবে বা রিভিউ করা হবে। এবং এটা তোমরা দেখতে পাবে যে 1986 সালের যে ডকুমেন্টস, তার প্যারা 11 আর কি, সেখানে এটা বলা আছে। এবং এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কী করলো, যে 1990 সালে একটি কমিটি গঠন করলো, এবং সেই কমিটির মেন কাজ হচ্ছে যে 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি, সেটা রিভিউ করা বা পর্যালোচনা করা। এবং তার দায়িত্বভার দেওয়া হয়েছিল আচার্য রামমূর্তিকে, ঠিক আছে। এবং আচার্য রামমূর্তি মোটামুটি তার সেই 1986 সালের রিভিউ যে রিপোর্ট, সেটা 1991 সালের মোটামুটি 9ই জানুয়ারি আর কি, দুটো কক্ষে আর কি, সংসদে দুটো কক্ষে আর কি পেশ করে। এবং তার পরিপ্রেক্ষিতে যেটা হয়, যে ক্যাব কমিটি, তোমরা জানো যে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, ক্যাব কমিটি আবার ডিসাইড করে যে এই রিভিউটাকে নিয়ে, অর্থাৎ 1986 সালের জাতীয় শিক্ষানীতি এবং 1990 সালের রামমূর্তি কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টগুলোকে নিয়ে আবার পর্যালোচনা করা, এবং তার পাশাপাশি শুধু পর্যালোচনা নয়, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে সেটা নিয়ে একটা কমিটি গঠন করে, এবং যার দায়িত্বে ছিলেন আমাদের জনার্দন রেড্ডি, ঠিক আছে। এবং 1991 সালে 31শে জুলাই তোমরা দেখতে পাচ্ছ, 31 জুলাই এটা গঠন হয়, এবং তার ইমপ্লিমেন্টেশন হয় 1992 সালে। ওই জন্য এটাকে আমরা জনার্দন রেড্ডি কমিটি 1992ও বলে থাকি, বা আমরা এটাকে বলতে পারি যে রিপোর্ট অফ দ্য কমিটি অন ইমপ্লিমেন্টেশন অফ দ্য ন্যাশনাল পলিসি অন এডুকেশন, বা এটার আর একটা নাম আছে যে ক্যাব কমিটি অন
ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, এটা হতে পারে। ঠিক আছে, সুতরাং যার ডাউট ছিল সে ভালো করে দেখো যে এইখানে মেন গল্পটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন। যদি দেওয়া থাকতো যে কমিটি অন রিভিউ দ্য ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, দেন রামমূর্তি হতো। যেহেতু এখানে ইমপ্লিমেন্টেশনের টার্মটা ইউজ করা হয়েছে, এই ইমপ্লিমেন্টেশন টার্মটা ইউজ করার মানেই হচ্ছে যে 1990 সালের যে রামমূর্তি কমিটি এবং 1986 সালের যে জাতীয় শিক্ষানীতি, দুটোর পর্যালোচনার ভিত্তিতে সেটার বাস্তবায়ন কী হবে সেইটার দিকে কিন্তু এই 1991 সালের কমিটি তৈরি। এবং এর মেন কাজ ছিল যে এনইপি 1986-এর তার বিভিন্ন দিকের বাস্তবায়ন পর্যালোচনা করা, রামমূর্তি কমিটি এবং 1986 সালের পরবর্তী প্রাসঙ্গিক বিভিন্ন যে ঘটনাবলীগুলো আছে সেগুলোর আলোকে এটাকে পর্যালোচনা করা, এবং এই এনইপি 1986-এ কী ধরনের পরিবর্তন আনা দরকার সেই বিষয়ে কিছু সুপারিশও কিছু চাওয়া হয়েছিল এই কমিটির কাছে। তো তার ভিত্তিতে কিন্তু এর অ্যান্সার হবে জনার্দন রেড্ডি কমিটি। ঠিক আছে, তো সুতরাং ডিফারেন্সিয়েট করবে। কোশ্চেনটা পড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা কোশ্চেন যেভাবে পড়বো তার ভিত্তিতে কিন্তু আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এখানে আমি রামমূর্তি কমিটির কিছু ডিটেলসও দিয়েছি, তোমরা দেখে নেবে। যে 1990-তে রামমূর্তি কমিটি হয়েছিল, তার টাইটেল ছিল টুয়ার্ডস হিউম্যান অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি সামথিং, টুয়ার্ডস অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি, এখানে একটু মিস্টেক আছে, দেখে নেবে। ওকে, ইকুইটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস, ডিসেন্ট্রালাইজেশন অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যাট অল লেভেলস। ঠিক আছে, রিমুভিং ডিসপ্যারিটিস ইন এডুকেশন, প্রমোশন অফ উমেন এডুকেশন, ভ্যালু এডুকেশন, ইসিসি, রাইট টু এডুকেশন, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই রামমূর্তি কমিটিতে আলোচনা করা হয়েছিল। যদিও আজকের বিষয় সেটা নয়, আজকের বিষয় আমাদের পার্ট 2, যেটা আমাদের বিভিন্ন স্কেলগুলো বাকি ছিল এবং কনসেপ্ট অফ ইভ্যালুয়েশন সেটা নিয়ে। তো চলো আজকে আমরা বাকি পার্ট 2 দেখে নিই। যে ইন্টারভাল স্কেল আমাদের ছিল, আমরা আগে নমিনাল স্কেল পড়েছি এবং অর্ডিনাল স্কেল পড়েছি, এবং একটি কথা আমি বলেছিলাম যে সর্বনিম্ন স্কেল হচ্ছে নমিনাল, সর্বোচ্চ হচ্ছে রেশিও। এই রেশিও স্কেলের মধ্যে কিন্তু বাকি তিনটে স্কেলেরও কিন্তু গুণ থাকবে। সুতরাং ইন্টারভাল স্কেলের মধ্যে কার কার গুণ থাকবে? নমিনাল আর অর্ডিনাল। ওকে, নমিনাল স্কেল এবং অর্ডিনাল স্কেল এই দুটো গুণই কিন্তু ইন্টারভাল স্কেলের মধ্যে থাকবে। সুতরাং ইন্টারভাল স্কেল একটি পরিমাণগত স্কেল, যার প্রধান বৈশিষ্ট্য কী না, এখানে ক্রম থাকবে, অর্থাৎ মানগুলোকে ক্রমানুসারে সাজানো থাকবে, যেটা মেন ক্যারেক্টারিস্টিক্স অফ অর্ডিনাল স্কেল সেটা আছে, অর্থাৎ ক্রমানুসারে সাজানো। সমান ব্যবধান থাকবে, অর্থাৎ প্রতিটি মানের মধ্যে সমান ব্যবধান বা পার্থক্য, অর্থাৎ 20 থেকে 10-এর ব্যবধান যদি 10 হয় তাহলে 30 থেকে 20-র ব্যবধানও কত হবে? 10 হবে। শূন্য মানটি কৃত্রিম, অর্থাৎ এখানে ট্রু জিরো বলে কিছু নেই, আরবিটারি জিরো। ঠিক আছে, অর্থাৎ রিলেটিভ। এখানে স্কেলে জিরো মানে এটা বোঝায় না যে পরিমাপযোগ্য বস্তু নেই, অর্থাৎ আমরা যদি বলি যে কারোর স্কোর জিরো, দ্যাট ডাজ নট মিন দ্যাট তার নলেজ জিরো। ঠিক আছে, বা কোনো কিছুর ক্ষেত্রে যদি বলি যে কোনো কিছু টেম্পারেচার জিরো, তার মানে কখনোই আমরা বলতে পারবো না যে তাপমাত্রা একেবারে নেই বা শূন্য। ঠিক আছে, সুতরাং এখানে আরবিটারি জিরো বা চরম শূন্য বা পরম শূন্য বলে এখানে কিছু হয়। আচ্ছা, মাপার ফলাফল নির্ভরযোগ্য সূক্ষ্ম হয়, অর্থাৎ পরিমাপের ফলাফল নির্ভরযোগ্য সূক্ষ্ম হয়, কারণ আমরা সুনির্দিষ্ট পার্থক্য নির্ণয় করতে পারি, অর্থাৎ এক্সাক্ট যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা বের করতে পারি, যেটা অর্ডিনাল স্কেলে বের করতে পারতাম না। অর্ডিনাল স্কেলে শুধু বলতে পারতাম কে বড় কে ছোট, এটুকু বলতে পারতাম, কিন্তু কতটা পার্থক্য দুটো বস্তুর মধ্যে বা দুটো স্কোরের মধ্যে সেটা কিন্তু আমরা ইন্টারভ্যাল স্কেলে বলতে পারি। এবং এটি নমিনাল আর অর্ডিনাল স্কেল এর গুণাবলী সমন্বয়ে তৈরি, এটা আগেও বলেছি। সুতরাং ইন্টারভ্যাল স্কেল দুই ধরনের হতে পারে, যে আমরা ইন্টারভ্যাল স্কেলে যে ধরনের ডেটা আর কি পরিমাপ করি সেটা দুই ধরনের, একটা ডিসক্রিট ডেটা, একটা কন্টিনিউয়াস ডেটা। ডিসক্রিট ডেটা হচ্ছে যে যেগুলোর মান আর কি ডিসক্রিট ফর্মে থাকবে, যেমন যেগুলোকে আমরা সূক্ষ্ম অংশে ভাঙতে পারবো না। সাপোজ কারোর শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা যদি আমরা এটা ধরি, তাহলে সেক্ষেত্রে সেটা ডিসক্রিট ডেটা। ঠিক আছে, বা এইখানে যদি ওভারঅল অন ইভেনের যদি আমরা ধরি, যে এখানে দেখো যে প্রত্যেকটি নাম্বার সম্পূর্ণ আকারে আছে বা সম্পূর্ণ হোল নাম্বারে আছে, যেমন 8 ডিগ্রি, 4 বছর, 2 মাস। কিন্তু এইগুলোও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কন্টিনিউয়াস হতে পারে। যখনই আমরা কোনো কিছুর ক্ষেত্রে সেটাকে আরও পয়েন্টে ভাগ করব, যেমন 12.2 ডিগ্রি, 3.5 সপ্তাহ মানে 3.5 সপ্তাহ, বা 4.2 মাইল, এগুলো কিন্তু ভাঙা যাচ্ছে। কিন্তু আমি যদি বলি একদম ভাঙা যাবে না, যেগুলো সূক্ষ্ম অংশে ভাঙা যায় না, সেগুলোর মধ্যে তাহলে একটা হবে ডিসক্রিট, যেমন শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা, বা
একটি এলাকায় কতগুলো গাছ আছে বা বৃক্ষ আছে, এগুলো যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেগুলো ডিসক্রিট ডেটা। কন্টিনিউয়াস ডেটা কোনগুলো, যেগুলো আমরা দশমিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারবো, কারোর বয়স হতে পারে, কারোর হাইট হতে পারে, ঠিক আছে, এইভাবে। সুতরাং ইন্টারভ্যাল ডেটা সম্পূর্ণ বা ভগ্নাংশ দুভাবেই থাকতে পারে, অর্থাৎ ইন্টারভ্যাল স্কেলে এই দুই ধরনের ডেটাই কিন্তু পরিমাপ করতে সক্ষম। এর মানগুলোর মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি, অর্থাৎ ইন্টারভ্যাল স্কেলে আমরা যোগ বিয়োগটা করতে পারি, অর্থাৎ কতটা ডিফারেন্স আছে সেটা পরিমাপ করতে পারি, কিন্তু এখানে কিন্তু গুণ ভাগ করা যায় না। অর্থাৎ ইন্টারভ্যাল স্কেলে আমরা কোনো কিছু মাল্টিপ্লিকেশন এবং আমরা যে ভাগ সেটা কিন্তু করতে পারি না, ঠিক আছে। ইন্টারভ্যাল মেজারমেন্ট দিয়ে আপনি মিন মিডিয়ান বের করতে পারবেন। ওকে, ইন্টারভ্যাল ডেটা স্পেশালি নো অ্যাবসলিউট জিরো, কোনো প্রকৃত শূন্য নেই। এই স্কেলে জিরো মানে বস্তুটি সম্পূর্ণ অনুপস্থিত, এটা কিন্তু বোঝায় না। ওকে, রেশিও স্কেল। নেক্সট, রেশিও স্কেল হচ্ছে সবথেকে উচ্চমানের স্কেল বা সবথেকে হায়ার অর্ডার স্কেল আমরা বলতে পারি। এইখানে প্রত্যেকটা স্কেলের মানে পূর্ববর্তী যে স্কেলগুলো আমরা পড়েছি, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভ্যাল, প্রত্যেকটি স্কেলের গুণাবলী কিন্তু রেশিও স্কেলের মধ্যে থাকে এবং এর একটা নির্দিষ্ট এবং স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে এর প্রকৃত শূন্যবিন্দু আছে, ট্রু জিরো আছে, যে কারণে এখানে জিরো মানে জিরোই। ওকে, এবং আমরা এক্স্যাক্ট ডিফারেন্স মেন করতে পারি এবং এখানে শুধুমাত্র যোগ, ভাগ, গুণ, বিয়োগ সব কিন্তু হতে পারে। অর্থাৎ এর ক্রম থাকে, সমান ব্যবধানে আমরা নির্দিষ্ট করতে পারি। প্রকৃত শূন্য থাকে, সেই জন্য জিরো মানে একদম নেই বা একদম জিরো সামথিং, মানে শূন্য, একদম পরম শূন্য, সেটার কথা কিন্তু এখানে বলা হয়। রেশিও নির্ণয় করতে সুবিধা এবং এখানে মাল্টিপ্লিকেশন আছে 2 × 4, ঠিক আছে। গাণিতিক সব ধরনের বিশ্লেষণ কিন্তু এই স্কেলে সম্ভব এবং এইখানে যে ধরনের আর কি স্ট্যাটিস্টিক্স ইউজ হয় তার মধ্যে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স, কোরিলেশন অফ রিগ্রেশন, অ্যানোভা, সমস্ত কিছু কিন্তু রেশিও স্কেলে আমরা পরিমাপ করতে পারি। আমরা যদি কম্প্যারিজন চার্ট দেখি তাহলে আমরা এখানে দেখে নেব যেগুলো আমরা এতক্ষণ ধরে বলেছি, যে তথ্যের ধরো নমিনাল স্কেলে মেনলি আমরা শ্রেণীবদ্ধ করতে বা দলে ভাগ করতে সাহায্য করে। অর্ডিনাল স্কেল ক্রম অনুসারে সাজাতে সাহায্য করে। আচ্ছা, ইন্টারভ্যাল স্কেল হচ্ছে সমান ব্যবধান ব্যাখ্যা করতে সাহায্য করে এবং রেশিও স্কেল সমান ব্যবধান প্লাস প্রকৃত শূন্য, ঠিক আছে। ক্রম নির্দেশ করে, নমিনাল স্কেল করে না, অর্ডিনাল করে, ইন্টারভ্যাল করে আর রেশিও স্কেল করে। আচ্ছা, সমান ব্যবধান আছে, নমিনাল স্কেলের নেই, অর্ডিনাল স্কেলেরও নেই, বাকি দুটো স্কেলের কিন্তু আছে। প্রকৃত শূন্য প্রথম তিনটে স্কেলের নেই, রেশিও স্কেলের অনলি প্রকৃত শূন্য আছে, অর্থাৎ ট্রু জিরো যেটাকে আমরা বলি সেটা আছে। অনুপাত করা যায়, আমরা প্রথম তিনটে স্কেলে অনুপাত করা যায় না, কিন্তু রেশিও স্কেলে করা যায়। উদাহরণ, নমিনাল স্কেলের একটা উদাহরণ হতে পারে জেন্ডার। আমরা জেন্ডার বেসিসে মেল ফিমেল দুটো গ্রুপে শ্রেণীবদ্ধকরণ করছি, ঠিক আছে। এবার রক্তের গ্রুপ এ বি সি যেমন করছি, এ বি বা এ বি আর ও, সরি। অর্ডিনাল স্কেল হচ্ছে সন্তুষ্টি স্তর বা শ্রেণীক্রম, আমরা যদি র্যাঙ্ক ওয়াইজ সাজাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে, সেইভাবে কিন্তু আমরা অর্ডিনাল স্কেলে পরিমাপ করতে পারি, ঠিক আছে। ইন্টারভ্যাল স্কেলে আমরা তাপমাত্রা যেমন বলতে পারি যে কত ডিগ্রি তাপমাত্রা, দুটো তাপমাত্রা সেটা কিন্তু নির্ণয় করতে পারি। আইকিউ স্কোর এর মধ্যে তফাৎ করতে পারি, ডিফারেন্স করতে পারি, ঠিক আছে। এবং আমরা রেশিও স্কেলে কি ওজন, উচ্চতা, বয়স, দৈর্ঘ্য সমস্ত কিছু, রেশিও স্কেল হচ্ছে সব থেকে উচ্চতম, এই স্কেলের সমস্ত কিছু পরিমাপ কিন্তু সম্ভব। পরিসাংখ্যিক বিশ্লেষণ যদি বলো, নমিনাল স্কেলে মোড মেনলি ইউজ হয়, অর্ডিনাল স্কেলে মোড প্লাস মিডিয়ান অ্যান্ড র্যাঙ্ক, ইন্টারভ্যাল স্কেলে হচ্ছে মিন, মিডিয়ান অ্যান্ড এসডি প্লাস মোড তো হবে, কারণ বাকি পিছনের যে দুটো নমিনাল অর্ডিনাল তার গুণ যেহেতু থাকে কারণ এখানে মোডও হবে, কিন্তু মেন ফিচার্স যদি ধরো তাহলে মিন অ্যান্ড মিডিয়ান আর এসডি। রেশিও স্কেলের ক্ষেত্রে মিন, মিডিয়ান, এসডি, মোড, রেশিও সবই হবে। এখানে স্ট্যাটিস্টিক্স হিসেবেও আমরা দেখেছি যে কী কী স্ট্যাটিস্টিক্স এইটাতে দেখো, এইগুলো ইংলিশ এতক্ষণ যা বলেছি সেটা ইংরেজিতে দেওয়া আছে, কারোর যদি বাংলায় সমস্যা হয় তার জন্য পার্টটা দেওয়া আছে, ঠিক আছে। আমরা এই ক্ষেত্রে এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি আর এবং ডিসপারশন বা ভেরিয়েবিলিটি কী কী বোঝায় সেটা দেওয়া আছে। নমিনাল স্কেলের ক্ষেত্রে মোড, নমিনাল স্কেলে কোনো ধরনের ভেরিয়েবিলিটি বা ডিসপারশন কিন্তু মেজার করা হয়। অর্ডিনালে মোড অ্যান্ড মিডিয়ান, ডিসপারশনের ক্ষেত্রে রেঞ্জ। ইন্টারভ্যালে মিন, মিডিয়ান, মোড, ডিসপারশনের ক্ষেত্রে কিন্তু রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রেশিও স্কেলের ক্ষেত্রে মোড, মিডিয়ান, মিন আর ডিসপারশনের ক্ষেত্রে রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট ভেরিয়েশন সব। ওকে, দেখবে এইখানে আমরা বাংলাতে সেগুলো দিয়েছি যে কী কী স্ট্যাটিস্টিক্স কোন কোন স্কেলে মেজার হয়, একবার তোমরা দেখে নাও। নেক্সট হচ্ছে যে কনসেপ্ট অফ ইভালুয়েশন। দেখো, কনসেপ্ট অফ ইভালুয়েশনে বলা হচ্ছে যে মূল্যায়ন এমন একটি প্রক্রিয়া বা এমন একটি প্রসেস যার মাধ্যমে আমরা কোনো পরিমাপের উপর ভিত্তি করে, অর্থাৎ মেজারমেন্টের উপর ভিত্তি করে
কোনো কিছুর গুরুত্ব বা কোনো কিছুর মূল্য কিন্তু আমরা নির্ণয় করতে পারি। অর্থাৎ মেজারমেন্ট আমাদের কী করে না সংখ্যাগত কিছু পরিমাণ আমাদের কিন্তু আমাদের সামনে প্রকাশ করে বা উপস্থাপন করে, এবং তার ভিত্তিতে আমরা যে ধরনের সিদ্ধান্ত নিই, যে ধরনের আমরা মূল্য বিচার করি বা যে ধরনের আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি বা ফাইনাল জাজমেন্ট দেওয়ার চেষ্টা করি, সেটা কিন্তু আমরা মূল্যায়নের মাধ্যমে করি। অর্থাৎ মেজারমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ইভ্যালুয়েশন আমরা দিয়ে থাকি। উদাহরণস্বরূপ একটি শিক্ষার্থীর স্কোর 180, সুতরাং এটা একটি মেজারমেন্ট। অর্থাৎ 80 এখানে কিন্তু কোনো রকম তাৎপর্যপূর্ণ মিনিং নেই, কিন্তু আমরা যদি বলি যে সে ভালো করেছে বা পাস করেছে, সেটি কিন্তু তার ইভ্যালুয়েশন। অর্থাৎ তার 80টার যে মার্কস, সে 80 কিন্তু আমরা একটা মিনিংফুল অর্থ দিলাম, অর্থাৎ অর্থপূর্ণ আমরা একটা সিদ্ধান্ত দিলাম যে 80টা হচ্ছে ভালো, ঠিক আছে। অর্থাৎ ইভ্যালুয়েশনের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কিন্তু নির্দিষ্ট যে সংখ্যা, সেই সংখ্যার কিন্তু আসল যে তাৎপর্য, সেটা কিন্তু মূল্যায়নের মাধ্যমে আমরা পেশ করছি। সুতরাং পরিমাপ হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যা এবং মূল্যায়ন হচ্ছে সেক্ষেত্রে আমরা যে সিদ্ধান্ত বা যে কোয়ালিটেটিভ বা গুণগত তথ্য প্রকাশ করছি, সেটাই কিন্তু ইভ্যালুয়েশন। মূল্যায়নের সময় আমরা কী করি, যখন আমরা মূল্যায়ন করি তখন কোনো জিনিসের উপযুক্ততা বা সুইটেবিলিটি বা তার ডিজারেবিলিটি বা তার মেন ভ্যালু, বা আমরা এখানে বলতে পারি তার মান নির্ধারণ করি, ঠিক আছে। অর্থাৎ আমরা বিচার করি কী এটি ঠিক আছে কিনা, কতটা ভালো, এটি যে উদ্দেশ্যে তৈরি সেই উদ্দেশ্যটা কতটা ফুলফিল করবে বা কাজে লাগার মতন কিনা, সেগুলো কিন্তু আমরা পরিমাপ করি। কনসেপ্ট অফ ইভ্যালুয়েশন আমাদের কী ক্ষেত্রে লাগে না শিক্ষণ প্রক্রিয়ায় মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু ইভ্যালুয়েশন আমাদের একটি বড় ভূমিকা পালন করে, ঠিক আছে। এবং শিক্ষার্থীদের যে একাডেমিক যে রেজাল্ট, সেই রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করি যে সে কতটা শিখেছে, সে কেমনভাবে কোনো জিনিসকে অ্যাপ্লাই করতে পারছে, ঠিক আছে, তার দক্ষতাটি কেমন, সেগুলো কিন্তু আমরা ইভ্যালুয়েট করতে পারি। এবং একজন শিক্ষার্থী তার 3টে ডোমেন, কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর ডোমেন, 3টে ডোমেনই কিন্তু আমরা ইভ্যালুয়েট করতে সক্ষম হই। আচ্ছা, মূল্যায়ন এক ধরনের সিস্টেমেটিক প্রসেস, এটা একটি নিয়মতান্ত্রিক ধারাবাহিক প্রক্রিয়া। কেন বলছি ধারাবাহিক বা সিস্টেমেটিক কন্টিনিউয়াস প্রক্রিয়া না, এবং এটা আমরা প্রতিনিয়ত একটি শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করি, সে কন্টিনিউয়াসলি কেমন পারফরমেন্স করছে সেটা আমরা যাচাই করার চেষ্টা করি। সেটা হতে পারে ক্লাস টেস্ট, হতে পারে প্রতিনিয়ত ক্লাসে ফিডব্যাকের মাধ্যমে, কোয়েশ্চেন অ্যান্সার সেশনের মাধ্যমে হতে পারে, বা তার যে ক্লাসের অগ্রগতি সেটা পর্যবেক্ষণের মাধ্যমে হতে পারে। তো ইট ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড কন্টিনিউয়াস প্রসেস। এবং কতটি শিখতে পারছে, কীভাবে শিখছে, সেগুলো কতটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারছে, সেটাও কিন্তু আমরা মূল্যায়নের মাধ্যমে জেনে থাকি। সুতরাং একজন শিক্ষার্থীর শিক্ষণের কার্যকারিতা পরিমাপ করতে বা তার অভিজ্ঞতা কতটা হচ্ছে, অর্জন করতে পারছে, সেটাও কিন্তু মূল্যায়ন করতে সাহায্য করে আমাদের এই ইভ্যালুয়েশন। এটি পরিমাপ করে যে নির্দেশনামূলক উদ্দেশ্য কতদূর পর্যন্ত অর্জিত হচ্ছে, অর্থাৎ যে অবজেক্টিভসটা রেখে আমরা কোনো একটি ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট করছি, সেটা কতটা অর্জন করতে পারছে, সেটাও কিন্তু ইভ্যালুয়েট করতে বা মূল্যায়ন করতে আমাদের সাহায্য করে। এটি সাবজেক্টিভ ইন নেচার। কেন সাবজেক্টিভ ইন নেচার? কারণ এটি শিক্ষকের ব্যক্তিগত বিশ্লেষণে তার অনুভূতি, তার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে হয়। অর্থাৎ একজন শিক্ষার্থী 100-র মধ্যে 60 পেয়েছে, যদি 100-র মধ্যে 60 পেয়ে থাকে, তাহলে এ ব্যক্তি বা এ টিচারের কাছে সে খুব ভালো করেছে, বি টিচারের কাছে সে মোটামুটি করেছে, সি টিচারের কাছে খুব খারাপ করেছে। অর্থাৎ পার্সপেক্টিভ, অর্থাৎ কে কেমন ধরনের ক্রাইটেরিয়া সেট করেছে, যে আমার কাছে ক্রাইটেরিয়া হচ্ছে যে তার মার্কস যাই হোক না কেন, সে যদি শিখে থাকতে পারে বা তার যদি অগ্রগতি আমরা দেখতে পারি, তাহলে ইটস গুড। কারোর কাছে হতে পারে যে 190 পাওয়াটাই হচ্ছে গুড। সুতরাং ইট ইজ বেসড অন ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ। এছাড়াও বিভিন্ন ধরনের যে ক্রাইটেরিয়া থাকে, সেগুলোর উপর নির্ভর করে কিন্তু হতে পারে। তারপর একজন ছাত্র শ্রেণীতে সক্রিয় প্রশ্ন করে এবং সহপাঠীদের সাহায্য করে, কিন্তু তার রেজাল্টটা কিন্তু খুব অন্যদের তুলনায় কম, কিন্তু এবার তাকে আমরা খারাপ শিক্ষার্থী বলবো না ভালো শিক্ষার্থী বলবো, ইটস ডিপেন্ডস অন কিন্তু আমরা যেভাবে অ্যানালিসিস করছি, যেভাবে দেখছি, সেটার উপর। সুতরাং মূল্যায়ন কিন্তু সাবজেক্টিভ ইন নেচার, এবং এটা একটা ফিলোসফিক্যাল দিকও আছে, একটা দার্শনিক দিকও আছে, যে মূল্যায়ন সবসময় তার ব্যক্তির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কতটা ফুলফিল হচ্ছে, তার মানবিক মূল্যবোধের উপর বিচার করে। অর্থাৎ শুধু কি কতটা নাম্বার পেয়েছে, কি কতটা লিখেছে, সেটার উপর গুরুত্ব না দিয়ে কি কতটা শিখেছে বা তার মানবিক দৃষ্টিকোণ দিক থেকে সে কতটা তার শিক্ষণীয় বিষয়গুলোকে বিভিন্ন বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারছে, তার উপর ভিত্তি করে কিন্তু করা হয়। সুতরাং মূল্যায়ন কিন্তু ওভারঅল, আমরা যখন কোনো একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করি, তার ওভারঅল দিকগুলোকে নিয়ে মূল্যায়ন করি, ঠিক আছে, সমস্ত দিকগুলোকে, যে শুধুমাত্র তার একাডেমিক দিক নিয়ে তাকে মূল্যায়ন করি, হলো।
এটি গাণিতিক, গুণগত বর্ণনা এবং মানসিক বিচার অন্তর্ভুক্ত করে। অর্থাৎ এটি যেমন কোয়ান্টিটেটিভ সংখ্যাগতভাবে কোনো নম্বর বা স্কোরের মাধ্যমে প্রকাশ পায়, তার কোয়ালিটিভ গুণ বা আচরণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রকাশ পায়, এবং ভ্যালু জাজমেন্ট আমরা দিই, ভালো মন্দের বিচার দিই। সাপোজ একজন ছাত্রের প্রজেক্টে 20তে 18 পেয়েছে, তাহলে এই 18টা একটা সংখ্যা, তাহলে এটা মেজারমেন্ট হলো। উপস্থাপন, সে যখন সেই প্রজেক্টে উপস্থাপন করছে, সে পরিষ্কার এবং যুক্তিসম্মত বা লজিক দিয়ে করলো, তাহলে এটা গুণগত। এবং সার্বিকভাবে আমরা তাকে বললাম যে তার ওভারঅল পারফরমেন্স ভেরি গুড, খুব ভালো বা খুব অসাধারণ, তাহলে এটা তার মূল্যায়ন হবে। ঠিক আছে। আচ্ছা, মেজারমেন্ট থেকে আমরা তথ্য সংগ্রহের মাধ্যম দিয়ে আমরা কিন্তু ইভ্যালুয়েশন বা মূল্যায়নের যে পর্যায়ে, সেই পর্যায়ে পৌঁছাতে পারি। অর্থাৎ মূল্যায়নের ভিত্তি হিসেবে কিন্তু আমরা মেজারমেন্টকে ধরতে পারি, এবং মূল্যায়নের কিন্তু একটা নির্দিষ্ট পারপাস বা লক্ষ্য বা একটা ভ্যালুস কিন্তু এর সাথে জড়িত থাকে। অর্থাৎ ছাত্রটা বা শিক্ষার্থীটা কোথায় আলটিমেটলি পৌঁছাতে পেরেছে, কতটা শিখতে পেরেছে, এটা কিন্তু মেন বিষয়, বা এইটার উপরেই বেশি কিন্তু জোর দেওয়া হয়। সাপোজ এখানে একজন উদাহরণ দেওয়া হলো যে রমেশ একজন 5 ফিট টল, অর্থাৎ 5 ফুটটা এখানে কিন্তু 5 যেহেতু সংখ্যায় প্রকাশ হচ্ছে, সুতরাং এটা মেজারমেন্ট। এবং তারপরে যে আমরা টার্মটা ইউজ করছি যে রমেশ ইজ টল ফর হিজ এজ, অর্থাৎ তার যে বয়স সেই অনুযায়ী রমেশ কিন্তু অনেকটা লম্বা। ঠিক আছে, সুতরাং এটা একটা ইভ্যালুয়েশন। আমরা একটা কনক্লুশন দেখছি যে তার বয়স বা ম্যাচুরিটি লেভেল অনুযায়ী কিন্তু সে অনেকটি আয়তনে লম্বা আর কি, বা তার হাইটে বা উচ্চতায় কিন্তু অনেক অন্যদের থেকে, অন্য বাচ্চাদের তুলনায়, ওই বয়সের অন্য বাচ্চাদের তুলনায় কিন্তু সে অনেকটি লম্বা, সুতরাং এটি একটি মূল্যায়ন। ক্যারেক্টারিস্টিক্স কি একটু আগে বললাম, সেগুলোকে আমরা একটা একটা করে জাস্ট একটা স্লাইডে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। স্কোপ, শিক্ষক শিক্ষণের মূল্যায়ন করতে, অর্থাৎ আমরা লার্নিং প্রসেস, টিচিং প্রসেস সমস্ত কিছুর মূল্যায়ন করে থাকি। বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারের মূল্যায়ন করে থাকি, বিভিন্ন প্রশাসনিক কার্যাবলী যেগুলো আছে সেগুলোর মূল্যায়ন করে থাকি, বিভিন্ন প্রোগ্রামসগুলো যেগুলো পলিসিগুলো চলে সেগুলোর মূল্যায়ন করে থাকি, বিদ্যালয়ের অন্যান্য কার্যাবলী যেমন কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা পাঠ্যক্রম রচনা বা ডিসিপ্লিন, এগুলোর উপর নির্ণয় করে শিক্ষার্থীর পারদর্শিতার মূল্যায়ন করে থাকি। সুতরাং স্কোপ কিন্তু বহু এবং বিস্তৃত। নেক্সট, টেস্ট, মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। এই টেস্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য আছে। টেস্ট হচ্ছে যে অভিজ্ঞতা দিয়ে আমরা পরিমাপ করছি, বা যে টুলটা ইউজ করে আমরা কোনো কিছু পরিমাপ করার চেষ্টা করছি, সেটা প্রশ্নপত্র হতে পারে, কোনো কোশ্চেনিয়ার হতে পারে। ঠিক আছে, অর্থাৎ যে অভিজ্ঞতা আমরা প্রেজেন্ট করে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো স্কোর আদায় করছি বা কোনো তথ্য আদায় করছি, অর্থাৎ যেটা দিয়ে করছি সেটা হচ্ছে টেস্ট, এবং যে তথ্যটা আমরা সংখ্যা আকারে বা নিউমেরিক্যাল ভ্যালু যেটা পাচ্ছি সেটাকে আমরা মেজারমেন্ট করছি। এটা আগেই জেনেছি। মেন সমস্যা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের মধ্যে। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনকে একই অর্থে আমরা প্রেজেন্ট করি, বা একই রকমভাবে সিমেট্রিক্যাল ওয়েতে আমরা এটাকে ইউজ করে থাকি বা একই অর্থে ব্যবহার করি, কিন্তু এর মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। অর্থাৎ মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের মধ্যে অ্যাসেসমেন্ট কাজ করে, যে অ্যাসেসমেন্ট মেজারমেন্টের থেকে হালকা বড় এবং ইভ্যালুয়েশনের থেকে হালকা নিচু। অর্থাৎ অ্যাসেসমেন্টের কাজ হচ্ছে যে মেজারমেন্টের যে সংখ্যা, মেজারমেন্টের মাধ্যমে যে নিউমেরিক্যাল ভ্যালু পেলাম সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা, এবং সেই বিশ্লেষণের ভিত্তিতে যে আমরা সিদ্ধান্ত বা আলটিমেট কমেন্টস করবো, সেটা ইভ্যালুয়েশন। কেমন হবে? সাপোজ আমরা যদি টেস্ট কোনটা, অর্থাৎ টেস্ট হচ্ছে যে আমরা বার্ষিক পরীক্ষায় 100 নম্বরের প্রশ্নপত্র, সেটা টেস্ট। সেটার মাধ্যম দিয়ে আমরা শিক্ষার্থীদের তাদের ফলাফল বা তাদের কতটা শিখেছে সারা বছর ধরে, সেটা আমরা যাচাই করব। তো সুতরাং যে 100 নম্বরের প্রশ্নপত্র সেটা টেস্ট। মেজারমেন্টের মাধ্যম যে সে 80 পেয়েছে, অর্থাৎ সে 100-র মধ্যে 80 পেয়েছে, সুতরাং এই 80টা মেজারমেন্ট হলো। অ্যাসেসমেন্টের কাজ হচ্ছে যে অ্যাসেসমেন্টে হচ্ছে যে ছাত্রটা কীভাবে শিখেছে, কতটা উন্নতি করছে, বা বললাম যে সেই 80টার মিনিং কী, মানে আলটিমেটলি সে কতটা ইমপ্রুভমেন্ট করেছে, ঠিক আছে, তার পারফরমেন্স কেমন, সেটার ভিত্তিতে। এবং ইভ্যালুয়েশন হচ্ছে সেটা ভালো না খারাপ না মন্দ, যে আলটিমেট কতটা প্রভাব ফেলেছে বা কার্যকর হয়েছে। সাপোজ যদি আমরা এই টেবিলটা দেখি, যে মেজারমেন্ট হচ্ছে সাপোজ আমরা বলছি থার্মোমিটারে 2 ডিগ্রি সেলসিয়াস। অ্যাসেসমেন্ট কী বলছে? ইট ইজ বিলো এভারেজ। অন দ্য বেসিস অফ বিলো এভারেজ আমরা কী কমেন্টস করছি? ভেরি কোল্ড। ওকে, অর্থাৎ ইভ্যালুয়েশন হচ্ছে ভেরি কোল্ড, বিলো অ্যাভারেজ হচ্ছে অ্যাসেসমেন্ট, 2 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমাদের মেজারমেন্ট। সাপোজ ঠিক থার্মোমিটারে 8 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে আমরা মেজারমেন্ট। এটা হচ্ছে অ্যাবাভ এভারেজ, অর্থাৎ যে অ্যাভারেজ যে টেম্পারেচার থাকে তার থেকে এটা একটু বেশি, অ্যাবাভ, এবং এটাকে আমরা আলটিমেট কমেন্টস করছি ইট ইজ হট। ঠিক আছে, বা কেউ যেমন একটু আগের প্রশ্নগুলোতে আমি যেটা বলার চেষ্টা করছিলাম, যে কেউ কোশ্চেনে 50-এর মধ্যে সাপোজ ধরে নাও 35 পেয়েছে। ঠিক আছে, তো 35 বা 100-এর মধ্যে কেউ 35 পেয়েছে, তো অ্যাজ এ অ্যাসেসমেন্ট তুমি বলছো ইট ইজ বিলো অ্যাভারেজ। অ্যাভারেজ হচ্ছে সাপোজ 50,
এবার তুমি কমেন্ট করছো ইওর পারফরমেন্স ইজ ভেরি পুয়ার, অর্থাৎ তোমার ফলাফলটা খুব খারাপ হয়েছে বা তোমার পারফরমেন্সটা খুব খারাপ হয়েছে, পারদর্শিতা খুব খারাপ হয়েছে। সুতরাং এই যে খুব খারাপ হয়েছে, পুয়ার পারফরমেন্স, এটা ইভালুয়েশন তার আগে যে বিলো অ্যাভারেজ, অ্যাবাভ অ্যাভারেজ বা মিডিয়াম, হ্যাঁ ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ যে কমেন্টসগুলো আমরা করি দ্যাট ইজ অ্যাসেসমেন্ট এক্ষেত্রে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভালুয়েশনকে একই অর্থে ব্যবহার করে থাকি এবং এই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য আমরা দেখতে পাই না। ঠিক আছে, যেমন শিক্ষার্থীদের একটি গণিতের পরীক্ষা নেওয়া হলো, তাহলে গণিতের পরীক্ষাটার যে টেস্ট প্রশ্নপত্র সেটার মেজারমেন্ট, সে পরীক্ষায় রাহুল পেল 75 নম্বর, তো 75 এখানে মেজারমেন্ট। এবং আপনি দেখলেন সে যে কোন কোন অংশে ভুল করেছে এবং কোন কোন অংশে ভুল করার জন্য তার নাম্বার কাটা গেছে, দ্যাট ইজ অ্যাসেসমেন্ট। তার দুর্বল অংশগুলো খুঁজে বার করলেন। তারপর আপনি সিদ্ধান্ত নিলেন সে বীজগণিতে তার পুনরায় ক্লাস দরকার বা বীজগণিতে সে খুব উইক, ঠিক আছে, পুয়ার, কারণ এই ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থীর ফল খারাপ। সুতরাং আপনি একটা কনক্লুশন টানলেন যে আবার এই ক্লাসে আমাদের বীজগণিতে ক্লাস নেওয়া দরকার। কারণ কি? কারণ এই বেশিরভাগ শিক্ষার্থী এই অংশে ফেল করেছে বা এই অংশে অ্যাটেম্প্ট করে। তো আলটিমেটলি আমরা অ্যাসেসমেন্টের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে, অ্যাসেসমেন্ট আমাদের সিদ্ধান্ত গ্রহণে আরও বেশি করে সাহায্য করে বা আমাদের সিদ্ধান্ত টানতে আমাদেরকে 100% সাপোর্ট করে। যে টেস্ট হচ্ছে আমাদের প্রশ্ন কার্য, মেজারমেন্ট স্কোর দেয়, কতটা শিখেছে, কত শিখেছে, অ্যাসেসমেন্ট বিশ্লেষণ করে কীভাবে শিখছে, ইভ্যালুয়েশন সিদ্ধান্ত নেয়, ভালো মন্দের বিচার কিন্তু আমাদের সাহায্য করে। নেক্সট তোমাদের জন্য একটা হোম টাস্ক রইল, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুঁজে আনবে এবং কমেন্টস বক্সে লিখবে যে প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানা আছে কি নেই, এবং থাকলে তোমরা সিরিয়াল নাম্বার মেনটেন করে এখানে দেখো 1 2 3 4 করে 8টা প্রশ্ন তোমাদেরকে দেওয়া আছে। লার্ন টু আনলার্ন রেকমেন্ডেড বাই হুইচ কমিশন, অর্থাৎ কোন কমিশন লার্ন টু আনলার্নের কথা বলেছে। দ্য কনসেপ্ট অফ প্যারাস্কুল, প্যারাস্কুলের ধারণা কে দিয়েছিল, কোন কমিশনে দেওয়া হয়েছিল মেনলি। দ্য কনসেপ্ট অফ লিড স্কুলের ধারণা কোথায় আমরা পেয়েছি। আইসিডিএস স্কিম কবে থেকে চালু হয়। স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি এসএসএ কনসেপ্ট গিভেন বাই হুইচ এনইপি, অর্থাৎ কোন পলিসিতে, ন্যাশনাল পলিসিতে আমাদের সিপিএলএস এর ধারণা দেওয়া হয়েছে। হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই রিপ্লেস, কাকে রিপ্লেস করেছে। ন্যাশনাল মিশন ফর মেন্টরিং এনএমএম রেকমেন্ডেড বাই, কোন কমিশনে রেকমেন্ড করা হয়েছে। এবং ন্যাক এর নিউ নতুন নাম, অর্থাৎ ন্যাকের যে নতুন নাম সেটা কি। এই 8টি প্রশ্ন তোমাদের কাছে রইলো, তোমরা এগুলো করে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, তো চলো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাস ভালো থাকলে লাইক করবে, একটু শেয়ার করে দেবে, ভালো না লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে স্যার এই দিকগুলোকে ইমপ্রুভমেন্ট করা দরকার, বা এই ক্লাসের দরকার। কারোর যদি সাজেশনও থাকে, আমরা আস্তে আস্তে স্ট্যাটিস্টিক্সের ক্লাস বা অন্যান্য যে মেজারমেন্টের পার্ট থাকবে সেগুলো এখানে আস্তে আস্তে আপলোড করবো। এবং যার কাছে যার কাছে কিছু ডাউট ছিল সে একদম প্রথম দিকে দুটো স্লাইড একটু দেখে নেবে। ওকে, চলো।